আজ আমাদের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা ছোট গল্পটি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের সমস্ত শাখাতেই তিনি বিচরণ করেছেন। কি কাব্য, কি নাটক, কি ছোট গল্প বা কি গান, সমস্ত ক্ষেত্রেই ওনার বিচরণ। বিশ্ববরেণ্য কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরই ছিলেন ছোট গল্পের উদ্গাতা। সেই ছোট গল্প সম্পর্কে উনি বর্ষাযাপন কবিতাতে লিখেছিলেন যে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃত রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, নাহি ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব, নাহি উপদেশ, অন্তরে অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। অর্থাৎ এর মধ্য দিয়েই কবি বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে একটি ছোট গল্প রচনা করতে হয়, ছোট গল্পের বৈশিষ্ট্য কি, বা ছোট গল্প ঠিক কি বলে যাবে। ছোট গল্প কি বলে যাবে? ছোট গল্প আমাদের এই দু চারটি কথা নিয়েই আমাদের সমগ্র জীবন নয়, সমগ্র জীবনের ছোট কয়েকটি কথা নিয়ে আলোচনা করবে এবং শেষ হয়েও মনে হবে যেন হইল না শেষ। আমরা দেনা পাওনা গল্পটি যে পাঠ করব, সে দেনা পাওনা গল্পটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হিতবাদী পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। হিতবাদী পর্বের এটি একটি গল্প। দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুর। 5 ছেলের পর যখন এক কন্যা জন্মিল, তখন বাপে মায়ে অনেক আদর করিয়া তাহার নাম রাখিল নিরুপমা। কি না, 5 জন ছেলের পর যখন এক কন্যা জন্মিল, তখন বাপে মায়ে অনেক আদর করিয়া তাহার নাম রাখিল নিরুপমা। আমি গল্পটিতে প্রবেশ করার পূর্বে এই নামকরণটি সম্পর্কে বলে দিই। দেনা পাওনা, দেনা পাওনা এই নামকরণের মধ্যে অন্তর্নিহিত রয়েছে এই গল্পে ঢোকার চাবিকাঠি। যেন মনে হচ্ছে কোনো এক ঋণ এবং তার পরিশোধ দেওয়ার বিষয়টি যেন এই গল্পের মধ্যে রয়েছে। 5 ছেলের পর যখন এক কন্যা জন্মিল, তখন বাপে মায়ে অনেক আদর করিয়া নাম রাখিল নিরুপমা। এই গোষ্ঠীতে এমন শৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায় নাই। প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল। গণেশ, কার্তিক, পার্বতী তাহার উদাহরণ। না, 5 জন ছেলের পরে যখন এক কন্যা জন্মালো, তখন তার নাম রাখা হলো নিরুপমা। এই গোষ্ঠীতে অর্থাৎ এই পাড়াতে এমন সুন্দর নাম এর আগে কখনো রাখা হয়নি বা শোনা যায়নি। আগেকার দিনে প্রায় ঠাকুর দেবতার নামই রাখা হতো। কারো নাম গণেশ, কারো নাম কার্তিক বা পার্বতী, এই ছিল তাদের নাম। এখন এই মেয়েটির নাম রাখা হলো কি না, নিরুপমা। এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে। তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন, কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না। নিরুপমার বয়স বাড়ার সাথে সাথেই তার কি বিবাহের প্রস্তুতি চলিতেছে। আমাদের গৃহস্থ বাড়িতে বিশেষত বিংশ শতাব্দীতে তার কাছাকাছি যে 14, 15 বা খুব সম্ভবত 20 বছরের মধ্যেই মেয়েদের বিবাহ দেওয়ার একটি প্রথা ছিল। তার পিতা রামচন্দ্র মিত্র অনেক খোঁজ করেন, কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না। একমাত্র কন্যা বলিয়া কথা। অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন। পিতা তো তাই তিনি
সব থেকে ভালো সুপুত্রই তিনি খোঁজ করেছেন এবং অনেক সন্ধান করেই তিনি এই পাত্র বাইর করিয়াছেন। উক্ত রায়বাহাদুরের পৈতৃক বিষয়াশয় যদিও অনেক হ্রাস হইয়া আসিয়াছে, কিন্তু বনেদি ঘর বটে কিনা। যে ছেলেকে সন্ধান করেছিল তার শ্বশুর ছেলের পিতা হলেন কে না রায় বাহাদুর। সেই রায় বাহাদুরদের জমিদারি অনেকটা হ্রাস পেলেও এখনো কিন্তু বনেদি ঘর রয়েছে। বরপক্ষ হইতে 10,000 টাকা পণ এবং বহুল দান সামগ্রী চাহিয়া বসিল। কিনা নিরুপমার পিতার কাছে কি চাওয়া হলো? বরপক্ষ হিসেবে 10,000 টাকা পণ এবং বহুল দান সামগ্রী। রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহাতেই সম্মত হইলেন। রামসুন্দর কোনো কিছু বিবেচনা করলেন না। কন্যার 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 জন্য তিনি কোনো কিছুই আর বিবেচনা করলেন না। এমন পাত্র কোনো মতে হাতছাড়া করা যায় না। কিছুতেই টাকার জোগাড় আর হয় না। বাধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেও 1,000 6-7 বাকি রহিল। অর্থাৎ কি না, তিনি অনেক উপায় অবলম্বন করলেন, কিন্তু কিছুতেই আর টাকার জোগাড় হয় না। কি উপায় অবলম্বন করলেন? কোনো জিনিস বন্ধক দিলেন, কিছু জায়গা জমি বিক্রি করলেন, জিনিসপত্র বিক্রি করলেন এবং অনেক চেষ্টা করলেন, তারপরেও কি না ওনার মাত্র 3 থেকে 4 হাজার টাকাই জোগাড় হয়েছিল। এদিকে বিবাহের দিন নিকট হইয়া আসিয়াছে, এদিকে আর বেশি দিনও বাকি নেই। অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল। অবশেষে কি না, বিয়ের দিন চলে এলো। নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করিয়াছিল, কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না। নিতান্ত অতিরিক্ত সুদে একজন কথা দিয়েছিল যে অতিরিক্ত সুদ হলেও বিয়ের দিন এই বাকি টাকাটা তিনি দিয়ে দিবেন, কিন্তু সেই বিয়ের সময়ে সে কি করলো না, আসতে পারলো না। বিবাহ সভায় একটা তুমুল গোলযোগ বাঁধিয়া গেল। টাকা না দিতে পারার জন্য একটা কি গভীর গোলযোগ বাঁধিয়া গেল। রামসুন্দর আমাদের রায় বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন, কার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব। রামসুন্দর আমাদের রায় বাহাদুরের হাতে পায়ে পর্যন্ত ধরিলেন, হাতে পায়ে ধরে বললেন যে শুভ কার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দেব। রায় বাহাদুর বলিলেন, টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না। অর্থাৎ আপনি যতই বলুন, টাকা না হাতে পাওয়া পর্যন্ত বরকে সভায় আনা যাইবে না। এই দুর্ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়িয়া গেল। অন্তঃপুর মানে ঘরের অন্দরমহল, যেখানে বিশেষত মহিলারাই থাকেন। সেই অন্তঃপুরে একটা কান্না পড়িয়া গেল। অর্থাৎ কি, মেয়ের লগ্ন ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকলো। তখনকার দিনে লগ্ন ভ্রষ্টা কন্যাদের বিয়ে হতো না, বিয়ে হতো না, তাই জন্যে একটা কি কান্না পড়িয়া গেল। এই গুরুতর বিপদের যে মূল কারণ, সে চেলি পরিয়া, গহনা পরিয়া, কপালে চন্দন লেপিয়া চুপ করিয়া বসিয়া আছে। দেখি না, এই গুরুতর বিপদের যে মূল কারণ সে কে না, সে সেই নিরুপমা। সে কোণের বেশে চেলি পরে, গয়না পরে, কপালে চন্দন লেপে করে বসে আছে। ভাবি শ্বশুরকুলের প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে, তাহা বলা যায় না। এই অবস্থায় তার কানে যে কথাগুলো যাচ্ছে সেটা শুনে তার খুব একটা অনুরাগ বা ভালোবাসা জন্মাচ্ছে না ভাবি শ্বশুরকুলের প্রতি। ইতিমধ্যে একটা সুবিধা হইল।
কি সুবিধা হইল? পর সহসা তাহার পিতৃদেবের অবাধ্য হইয়া ছিল। সে বাপকে বলিয়া বসিল, কেনা বাছা দরদামের কথা আমি বুঝি না, বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব। পর কি বললেন? যে সে তার পিতৃদেবের কথা মানতে নারাজ, তিনি কেনা বেচা দরদামের কথা বুঝতে চান না। অবশ্যই তিনি একজন সৎ মানুষের পরিচয় এখানে দিয়েছেন। বাপ যাহাকে দেখিল তাকেই বলিল, দেখেছেন মহাশয় আজকালকার ছেলেদের ব্যবহার। অর্থাৎ ছেলে নিজের কথা শুনলেই তখন হয়ে যায় কি না, বাবার বাবার কাছে অবাধ্য। দুই একজন প্রবীণ লোক ছিল, তাহারা বলিল, শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একেবারে নাই, কাজেই কাজেই কি না, শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা নেই বলেই কাজেই এরকম অবাধ্য হয়ে যাচ্ছে। বর্তমান শিক্ষার বিষময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায় বাহাদুর হতোদ্যম হইয়া বসিয়া রহিলেন। অর্থাৎ কি, তিনি তো স্বশিক্ষা, তিনি তার আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছেন ছেলেদের। নিজের সন্তানের মধ্যে এই শিক্ষার ফল দেখে তার উদ্যম কি, সেই বিবাহ দেহার উদ্যম বা ছেলেকে সঙ্গে করে বাড়ি নিয়ে যাওয়ার উদ্যম হঠাৎ কি না একবারে শেষ হয়ে গেছে। বিবাহ এক প্রকার বিষণ্ণ নিরানন্দ ভাবে সম্পন্ন হইয়া গেল। বিষণ্ণ অর্থাৎ বিরহের মধ্য দিয়ে, নিরানন্দ ভাবে আনন্দহীন ভাবে শেষ হয়ে গেল। শ্বশুর বাড়ি যাইবার সময় নিরুপমাকে বুকে টানিয়া লইয়া বাপ আর চোখের জল রাখিতে পারিলেন না। স্বভাবতই কন্যা সন্তান পর হয়ে যাচ্ছে, বাবা তার একমাত্র কন্যা সন্তানকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিচ্ছে, তার চোখের জল তিনি ধরে রাখতে পারলেন না। নীরু জিজ্ঞাসা করিল, তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা? রামসুন্দর বলিলেন, কেন আসতে দেবে না মা, আমি তোমাকে নিয়ে আসবো। কন্যা বাড়ি চলে যাওয়ার সময় তাকে তিনি বললেন যে আমি তোমাকে নিয়ে আসবো, তারা যদি আসতে নাও দেয়। রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখিতে যান, কিন্তু বেয়াই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই। অর্থাৎ রামসুন্দর প্রায় তার মেয়েকে দেখতে যান, কিন্তু বেয়াই বাড়িতে তার কোনো দর নেই বা কদর নেই। চাকরগুলো পর্যন্ত তাহাকে নিজ নজরে দেখে। অন্তঃপুরের বাইরে একটা স্বতন্ত্র ঘরে 5 মিনিটের জন্য কোনোদিন বা মেয়েকে দেখিতে পান, কোনোদিন বা দেখিতে পান না। নিজের একমাত্র মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়ে একজন বাবা তিনি কি না, কখনো তিনি তার মেয়েকে দেখতে পান, কখনো তিনি তার দেখতে পান না। কুটুম্ব গৃহে এমন করিয়া অপমান তো সহা যায় না। রামসুন্দর স্থির করিলেন, যেমন করিয়া হোক টাকাটা শোধ করিয়া দিতে হইবে। এত অপমান সহ্য করা যায় না, যেমন করে হোক টাকাটা শোধ করে দিতে হবে। কিন্তু যে ঋণ ভার কাঁধে চাপিয়াছে, তাহারই ভার সামলানো দুঃসাধ্য। অর্থাৎ বিবাহ দিয়া তাহার কি প্রচুর ঋণ কাঁধে চেপে গেছিল, তাই জন্য কি না তার দুঃখ সামলানো যাচ্ছিল না, খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়িয়াছে, সংসার খরচ চালানো যাচ্ছে না, এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াইবার জন্য সর্বদাই নানারূপ হীন কৌশল অবলম্বন করিতে হইতেছে। বাড়িতে এক দুরবস্থা, বিভিন্ন রকম পাওনাদাররা সেখানে এসে হাজির হচ্ছে, কিন্তু তাদেরকে এড়িয়ে যেতে হচ্ছে। এদিকে শ্বশুর বাড়ি উঠিতে বসিতে মেয়েকে খোঁটা লাগাইতেছে। পিতৃগৃহে নিন্দা শুনিয়া ঘরের দ্বার দিয়া অশ্রু বিসর্জন তাহার নিত্যক্রিয়ার মধ্যে দাঁড়াইয়াছে। অর্থাৎ কত আর মেয়েটি সহ্য করবে এই শ্বশুর বাড়ির কাছে নিজের পিতৃগৃহের নিন্দা, নিজের বাপের বাড়ির নিন্দা কি করে সহ্য করবে? তাই জন্যে বারবার সে দরজা বন্ধ করে সেখানে নিজে একাই কান্নাকাটি করে যাচ্ছে। বিশেষত শাশুড়ির আক্রোশ, মানে তার রাগ ক্রোধ আর কিছুতেই মেটে না। যদি কেউ বলে, আহা কি স্ত্রী,
বউয়ের মুখখানি দেখিলে চোখ জুড়াইয়া যায়। কখনো যদি কোনো প্রতিবেশী বলে ফেলে যে আহা কি স্ত্রী, মানে বউটি দেখতে কি সুন্দর, মুখখানি দেখলে যেন চোখ জুড়াইয়া যায়। শাশুড়ি ঝংকার দিয়া উঠিয়া বলে, স্ত্রী তো ভারী, যেমন ঘরের মেয়ে তেমনই তেমনই স্ত্রী। অর্থাৎ এ আমার এ এমন কি সৌন্দর্য, এমনকি বউয়ের খাওয়া পড়ারও যত্ন হয় না। অর্থাৎ একটি মেয়েকে বিবাহ দিয়া বিয়ে করে নিয়ে এসে তার কাছে যেন টাকাটাই যেন সব থেকে বেশি হয়ে গেছে। সে কতটা জিনিসপত্র এনেছে, সে কতটা আহ, সে কতটা আম, টাকা দিতে পেরেছে, কেন পণের টাকা দিতে পারেনি বলে তার কি না কোনো কদর নেই এই শ্বশুর বাড়িতে। তার কোনো শিক্ষা দীক্ষার কদর নেই, তার কোনো সৌন্দর্যের কদর নেই, তার কোনো রুচির কদর নেই, কোনো কিছুরই যেন আর কদর নেই। তাই জন্যে শ্বশুর বাড়ির লোকেরা যেন তার খাওয়া পড়ারও আর যত্ন করছে না। যদি কোনো দয়া পরতন্ত্র প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে শাশুড়ি বলে ওই ঢের হয়েছে, অর্থাৎ হঠাৎ করে যদি শ্বশুরবাড়ির লোককে তার প্রতিবেশী কোনো একটি ত্রুটি দেখিয়ে দেয়, তখন বলছে ওই ঢের হয়েছে। অর্থাৎ বাপ যদি পুরো দাম দিত তো মেয়ে পুরো যত্ন পাইতো। সকলেই এমন ভাব দেখায় যেন বধূর এখানে কোনো অধিকার নাই, ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে। অর্থাৎ বধূর যেন এখানে কোনো দাম নেই বা অধিকার নেই, তিনি যেন এখানে নিজে নিজেই ফাঁকি দিয়াই চলে এসেছে। বোধহয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে অবশ্যই। এই সকল কথা কি আর বেশি দিন চাপা থাকে? তাই কি না এই সকল কথা বাপের কানে গেছে। তাই রামসুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রয়ের চেষ্টা করিতে লাগিলেন। অর্থাৎ নিজের একমাত্র কন্যা সন্তানকে বিবাহ দিয়ে তিনি প্রথমেই তো দেনা করেছিলেন তার বাড়িতে, তখনও পর্যন্ত সুদখোরেরা যাতায়াত করছেন। ঠিক এমন সময়ে তিনি আবার কি করলেন না, নিজের যে ভিটের মাটিটুকু রয়েছে সেই বসত বাড়িটাকেও চেষ্টা করলেন। কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসিয়াছেন সে কথা তাহাদের নিকট হইতে গোপন মনে রাখিলেন। তার 5 ছেলে ছিল, স্থির করিয়াছিলেন বাড়ি বিক্রি করিয়া সেই বাড়ি ভাড়া লইয়া বাস করিবেন। এমন কৌশলে চলিবেন যে তাহার মৃত্যুর পূর্বে একথা ছেলেরা জানিতে পারিবে না। তিনি কি কৌশল অবলম্বন করলেন যে ছেলেদের কিছুই জানাবেন না, তিনি বাড়িটা বিক্রি করে দিবেন এবং সেই বাড়িতেই তিনি ভাড়া নিয়ে থাকবেন। এই কথাটা ছেলেরা জানতে পারবে না। সকলে আসিয়া কাঁদিয়া পড়িল। কিন্তু এ কথা কি আর চাপা থাকে? সকলে এসে কেঁদে পড়ল। বিশেষত বড় 3টি ছেলে বিবাহিত এবং তাহাদের কাহারও বা সন্তান আছে, অর্থাৎ নাতি নাতনি আছে। তাহাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল। বাড়ি বিক্রয় স্থগিত হইল। অর্থাৎ সবাই মিলে কি তাহলে পথে এসে দাঁড়াবে? তাই জন্য রামসুন্দর বাড়ি বিক্রি করতে পারলেন না। তখন রামসুন্দর নানা স্থান হইতে বিস্তর সুদে অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিলেন। তখন কি করলেন? নিরুপায় হয়ে তিনি আরো টাকা ধার করতে লাগলেন। এমন হইল যে সংসারের খরচ আর চলে না। এমন হইল যে আর কোনো রকমেই দিনপাত করা যাচ্ছে না। নিরু বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পারিল। যখন দেখা করতে আসে বাবার মুখ দেখেই এই অনুমান করিলে যে কিভাবে সংসার চলছে, কিভাবে মানুষটা কষ্ট স্বীকার করছে। বৃদ্ধের বক্ষ ঘেঁষে পাকা চুলে শুষ্ক মুখ এবং সদা সংকুচিত ভাবে দৈন্য এবং দুশ্চিন্তা প্রকাশ হইয়া পড়িল। তার দারিদ্রতা, তার দুশ্চিন্তা যেন তার মুখাবয়বের মধ্যে ধরা পড়িল। মেয়ের কাছে যখন বাপ অপরাধী, তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায়? রামসুন্দর যখন বেয়াই বাড়ির অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করিতেন, তখন বাপের বুক যে কেমন করিয়া ফাটে তাহা তার হাসি দেখিলেই টের পাওয়া যাইত। ব্যথিত পিতৃহৃদয়কে সান্ত্বনা দিবার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাইবার জন্য নিরু নিতান্ত অধীর হইয়া উঠিয়াছে। অর্থাৎ
তিনি বাবার এই দুঃখ আর দেখতে পারলেন না, দেখতে দেখতে পারলেন না। তাই তিনি কি করলেন, যে তিনি বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি বাপের বাড়িতে যেয়ে থাকতে চাইলেন। বাপের ম্লান মুখ দেখিয়া সে আর দূরে থাকিতে পারে না। একদিন রামসুন্দর কহিল, বাবা রামসুন্দরকে কহিল, বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও। রামসুন্দর বলিলেন, আচ্ছা। একদিন মেয়ে তার বাবাকে বললেন যে আমাকে যেন বাড়ি নিয়ে যাওয়া হয়। কিন্তু তাহার কোনো জোর নাই। নিজের কন্যার উপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে, তাহা যেন পণের টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে। অর্থাৎ মেয়েকে একবারে সেখানে দিয়ে তাদেরই তাদের কাছ থেকে তাকে ডেকে আনতে, তাদের কাছ থেকে তাদের অনুমতি নিয়েই আসতে হবে, যেন তাকে বন্ধক রেখে আসছে, টাকা বন্ধক রেখে আসছে, মানে যেন টাকা দিলে তবেই সে তার মেয়েকে ফেরত পাবে। এমনকি কন্যার দর্শন সেও অতি সসংকোচে ভিক্ষা চাইতে হয়। অর্থাৎ কি, কন্যাকে দেখার জন্যও তাকে তা চাইতে হয়, এবং সময় বিশেষে নিরাশ হইলে দ্বিতীয় কথাটি কইবার মুখ থাকে না। কিন্তু এ আপনি বাড়িতে আসিতে চাহিলে বাপ তাকে না আনিয়া কেমন করিয়া থাকে। মেয়ে যদি নিজে নিজে আনতে বাপের বাড়ি আসতে চায়, তখন মেয়েকে না এনে কি কোনো বাবা থাকতে পারে? তাই বেআইয়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কত হীনতা, কত অপমান, কত ক্ষতি স্বীকার করিয়া যে 3,000 টাকা সংগ্রহ করিয়াছিলেন, সে ইতিহাস গোপন থাকাই ভালো। মেয়েটিকে বাড়িতে আনার জন্য তিনি যে কত রকম চেষ্টা করে, কত অপমান সহ্য করে তিনি 3,000 টাকা সংগ্রহ করেছিলেন, সেই ইতিহাস গোপন থাকাই ভালো। নোট কখানি রুমালে জড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর বেআইয়ের নিকট গিয়া বসিলেন। প্রথমে হাস্যমুখে পাড়ার খবর বাড়িলেন। হরে কৃষ্ণের বাড়িতে একটা মস্ত চুরি হইয়া গিয়াছে, তাহার আদ্যোপান্ত বিবরণ বলিলেন। নবীন মাধব ও রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করিয়া বিদ্যা বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করিলেন। শহরে একটা নতুন ব্যামো আসিয়াছে, সে সম্বন্ধে অনেক আজগুবি আলোচনা করিলেন। অবশেষে হুকাটি নামাইয়া রাখিয়া কথায় কথায় বলিলেন, হা হা বেআই, সেই টাকাটা বাকি আছে বটে। রোজই মনে করি যাচ্ছি, অমনি হাতে করে কিছু নিয়ে যাই, কিন্তু সময়কালে মনে থাকে না। আর ভাই, বুড়ো হয়ে পড়েছি, এমন এক দীর্ঘ ভূমিকা করিয়া পঞ্জরে তিনখানি অস্থির মতো সেই তিনখানি নোট অতি সহজে অতি অবহেলে বাহির করিলেন। সবে মাত্র 3,000 টাকা, সবে মাত্র 3,000 টাকা নোট দেখিয়া রায়বাহাদুর অট্টহাস্য করিয়া উঠিলেন। পঞ্জরে 3খানি নোট ছিল, তাও সেই নোটখানি দেখে রায়বাহাদুর হেসে উঠলেন। বললেন, থাক বেহাই, ওতে আমার কাজ নেই। একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করিয়া বলিলেন, সামান্য কারণে হাত দুর্গন্ধ করিতে তিনি চান না। এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনিবার প্রস্তাব কাহারও মুখে আসে না। কেবল রামসুন্দর ভাবিলেন যে সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না। মর্মাহত ভাবে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অবশেষে মৃদুস্বরে কথাটা পাড়িলেন। রায়বাহাদুর কোনো কারণমাত্র উল্লেখ না করিয়া বলিলেন, সে এখন হচ্ছে না। এই বলিয়া কর্মোপলক্ষে স্থানান্তরে চলিয়া গেলেন। অনেক কষ্ট করেও তিনি একবার মাত্র বলতে পেরেছিলেন যে তিনি তার মেয়েকে নিয়ে যেতে চান, কিন্তু তা সত্ত্বেও রায়বাহাদুর বললেন যে সে এখন হচ্ছে না, বলে কাজে বেরিয়ে গেল। রামসুন্দরের মেয়ের কাছে রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন। অর্থাৎ কি, তিনি মেয়ের কাছে আর কিছুতেই মুখটা দেখাতে পারলেন না। মেয়ে অনেক করেই বলেছিলেন যে তিনি একবার বাপের বাড়ি যেতে চান। মনে মনে প্রতিজ্ঞা করিলেন, যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া অসংকোচে কন্যার উপরে দাবি করিতে পারিবেন, ততদিন আর বেয়াই বাড়ি যাইবেন না। তিনি যে মনে মনে প্রতিজ্ঞা করলেন যে আর যদি টাকা না দিতে পারেন, তাহলে তিনি আর কখনো বেয়াই বাড়ি যাবেন না। বহুদিন গেল, নিরুপমা লোকের উপর লোক পাঠায়, কিন্তু বাপের দেখা পায় না। অবশেষে অভিমান করিয়া
লোক পাঠানো বন্ধ করল। তখন রামসুন্দরের বড় আঘাত লাগিল, কিন্তু তবু গেলেন না। আশ্বিন মাস আসিল। রামসুন্দর বলিলেন, এবার পূজার সময় মাকে ঘরে আনিবই। কহিলে আমি কহিলে আমি একটি প্রতিজ্ঞা করিলেন, খুব একটা শক্ত রকম শপথ করি। পঞ্চমীকে ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটিকতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্যোগ করিলেন। 5 বৎসরের এক নাতি আসিয়া বলিল, দাদা, আমার জন্য গাড়ি কিনিতে যাচ্ছিস? বহুদিন হইতে তাহার ঠেলা গাড়িতে চড়িয়া হাওয়া খাইবার শখ হইয়াছে, কিন্তু কিছুতেই তাহা মিটিবার উপায় হইতেছে না। 6 বৎসরের এক নাতিনী আসিয়া সরোদনে অর্থাৎ কাঁদতে কাঁদতে কহিল, পূজার নিমন্ত্রণে যাইবার মতো তাহার একখানিও ভালো কাপড় নাই। অর্থাৎ একটি বাচ্চার ঘুরতে যাবার ইচ্ছা ছিল, সে সেটাও পূরণ করতে পারেনি। তার পুজোর নিমন্ত্রণে যাওয়ার মতো ভালো একটি জামা নাই, তিনি সেটা দেখেছেন, তাও তিনি দিতে পারছেন না। রামসুন্দর তাহা জানিতেন এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছেন। রায়বাহাদুরের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ হইবে, তখন তাহার বধূগণকে অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহ পাত্র দরিদ্রের মতো যাইতে হইবে। এ কথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘশ্বাস ফেলিয়াছেন। ভাবছেন যে রায়বাহাদুরের বাড়ি থেকে যখন নিমন্ত্রণ আসবে, তখন তার বাড়ির যে বৌমারা রয়েছে, তারা অনুগ্রহ পাত্র দরিদ্রের মতো যাইতে হইবে। এই কথা ভেবে তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন, কিন্তু তাহাতে তাহার ললাটের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয় নাই। কিন্তু তাতে তার কপালের রেখা ওঠা ছাড়া আর কোনো লাভ হয়নি। দৈন্য পীড়িত গৃহের ক্রন্দনধ্বনি কানে লইয়া বৃদ্ধ তাহার বেয়াই বাড়িতে প্রবেশ করিলেন। আজ তাহার সে সংকোচ ভাব নাই। দ্বার রক্ষী এবং ভৃত্যদের মুখের প্রতি সে চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হইয়া গিয়াছে, যেন আপনার গৃহে প্রবেশ করিলেন। নিশ্চয় কিছু একটা ঘটিয়াছে। শুনিলেন রায় বাহাদুর ঘরে নাই, কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে। মনের উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন। আনন্দে দুই চোখ দিয়া জল পড়িতে লাগিল। বাপও কাঁদে, মেয়েও কাঁদে, দুইজনে কেউ আর কথা কইতে পারে না। এমন করিয়া কিছুক্ষণ গেল। তারপরে রামসুন্দর কহিলেন, একবার তোকে নিয়ে যাচ্ছি মা, আর এবার তোকে নিয়ে যাচ্ছি মা, আর কোনো বল নাই। তিনি কি তাহলে টাকার জোগাড় করে এসেছিলেন? অবশ্যই তিনি তার টাকা জোগাড় করে এসেছিলেন, না হলে এই কথা বলতে পারতেন না। কি করে সে তাহলে টাকা পেল? এমন সময় রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র হরমোহন তার দুটি ছেলে সঙ্গে লইয়া সহসা ঘরে প্রবেশ করিলেন। পিতাকে বলিলেন, বাবা, আমাদের তবে এবার পথে ভাসালে। রামসুন্দর সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন, তোদের জন্য কি আমি নরকগামী হব? আমাকে তোরা আমার সত্য পালন করিতে দিবি নে? রামসুন্দর বাড়ি বিক্রয় করিয়া বসিয়া আছেন। ছেলেরা কিছুতে না জানিতে পায় তাহার অনেক ব্যবস্থা করিয়াছিলেন, কিন্তু তবু তাহারা জানিয়াছে দেখিয়া তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হইয়া উঠিলেন। তাহার নাতি তাহার দুই হাঁটু সবলে জড়াইয়া ধরিয়া মুখ তুলিয়া কহিল, দাদু, আমাকে গাড়ি কিনে দিলে না? নতশির রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পাইয়া নীরুর কাছে গিয়া বলিল, পিসিমা, আমাকে একখানা গাড়ি কিনে দেবে? নিরুপমা সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া কহিল, বাবা, তুমি যদি আর 1 পয়সা আমার শ্বশুরকে দাও, তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না, এই তোমার গা ছুঁয়ে বললুম। রামসুন্দর বলিলেন, ছি মা, অমন কথা বলতে নেই। আর এই টাকাটা যদি আমি না দিতে পারি, তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান। নীরু কহিল, টাকা যদি দাও তবেই অপমান। অর্থাৎ কি? এর দ্বারা লেখক বোঝাতে চেয়েছেন যে টাকা যদি দেওয়া হয় তবেই অপমান। কোনো মানুষের মূল্য কখনো অর্থ হতে পারে না। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম? না বাবা, এই টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এই টাকা চান না। রামসুন্দর কহিলেন, তাহলে তোমাকে যেতে দেব না মা।
তাহলে তোমাকে যেতে দেবে না মা। নিরুপমা কহিল, না দেয় তো কি করব বলো, তুমি আর নিয়ে যেতে চেয়েও না। রামসুন্দর কম্পিত হস্তে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলিয়া চোরের মতো সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন। রামসুন্দর এই যে টাকা আনিয়াছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়াই চলিয়া গিয়াছেন, সে কথা গোপন রহিল না। দেওয়ালেরও কান থাকে। কোনো স্বভাব কৌতূহলী দ্বার লগ্ন কর্ণ, এই যে দ্বার লগ্ন কর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা কোনো এক দাসী নীরুর শাশুড়িকে এই খবর দিল। শুনিয়া তাহার আক্রোশের আর সীমা রহিল না। নিরুপমার পক্ষে তাহার শ্বশুর বাড়ি সরসজ্জা হইয়া উঠিল। এদিকে তাহার স্বামী বিবাহের অল্পদিন পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়াছে, মানে অন্য দেশে চলে গেছে, এবং পাছে সংসর্গ দোষে হীনতা শিক্ষা হয় এই ওজরে, মানে এই আহ কথায় সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সহিত নিরূপ সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হইয়াছে। অর্থাৎ মেয়েটির স্বামী বাড়িতে নেই, মেয়েটি বাপের বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই। এই সময় নীরুর একটা গুরুতর পীড়া হইল, কিন্তু সেজন্য তার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না। শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত। কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা, শীতের সময় গায়ে কাপড় নাই, আহারের সময় নাই। দাসীরা যখন মাঝে মাঝে খবর আনিতে ভুলিয়া যাইত, তখন সে তাহাদের একবার মুখ খুলিয়া স্মরণ করিয়া দেওয়া, তাহাও সে করিত না। সে যে পরের ঘরে দাস দাসী এবং কর্তা গৃহিণীদের অনুগ্রহের উপর নির্ভর করিয়া বাস করিতেছেন, এই সংস্কার তাহার মনে বদ্ধমূল হইতেছিল। অর্থাৎ তিনি যেন এই ঘরের দাস দাসী, তার বধূ হওয়ার বা এত বড় বাড়ির বউ হওয়ার কোনো অধিকার তার ছিল না। সে যেন অনুগ্রহের মতো, অর্থাৎ পরের উপর নির্ভর করেই সে বসেছিল, তার যেন এই সংসারে কোনো অধিকারই নেই। কিন্তু এরূপ ভাবটাও শাশুড়ির সহ্য হইত না। যদি আহারের প্রতি বধূর কোনো অবহেলা দেখিতেন, তখন শাশুড়ি বলিতেন, নবাবের বাড়ির মেয়ে কিনা, গরিবের ঘরের অন্ন ওর মুখে রোচে না। কিভাবে শাশুড়ি তখনকার দিনের মেয়েদের উপর নির্যাতন করত, এই কথাগুলি দেখলে তারই প্রমাণ পাওয়া যায়। কখনো বা বলিতেন, দেখো না একবার, ছিরি হচ্ছে দেখো না, দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে। রোগ যখন গুরুতর হইয়া উঠিল, তখন শাশুড়ি বলিলেন, ওর সমস্তই ন্যাকামি। অবশেষে একদিন নীরু সবিনয়ে শাশুড়িকে বলিল, বাবাকে আর আমার ভাইদের একবার দেখবো মা। শাশুড়ি বলিলেন, কেবল বাপের বাড়ি যাইবার ছল, এটাও যেন তার ছলনা। কেউ বলিলে বিশ্বাস করিবে না, যেদিন সন্ধ্যার সময় নীরুর শ্বাস উপস্থিত হইল, অর্থাৎ প্রচুর শ্বাসকষ্ট হইল, সেই দিন প্রথম ডাক্তার দেখিল, এবং সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল। এত বড় বাড়ির গৃহবধূ সে কিনা প্রথম সেদিনই তাকে ডাক্তার দেখানো হয়েছিল, এবং সেও সেই দিনই তাকে ডাক্তার দেখানো। কিভাবে বধূ নির্যাতন হয়, ডোমেস্টিক ভায়োলেন্স, তা আজকে আমাদের আইনসঙ্গত এই গুরুদেব এত বছর আগে বসে এই কথা পরতে পরতে বলে দিয়ে গেলেন। বাড়ির বড় বউ মরিয়াছে, খুব ধুম করিয়া অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হইল। প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রাও চৌধুরীদের যেমন লোক বিখ্যাত প্রতিপত্তি আছে, বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায়বাহাদুরদের তেমনি একটা খ্যাতি রটিয়া গেল। এমন চন্দন কাষ্ঠের চিতা এই মুলুকে কেউ কখনো দেখে নাই। এমন ঘটা ভরিয়া শ্রাদ্ধ কেবল রায়বাহাদুরদের বাড়িতেই সম্ভব, এবং শোনা যায় ইহাতে তাহাদের কিঞ্চিত ঋণও হইয়াছিল। রামসুন্দরকে সান্ত্বনা দিবার সময় তাহার মেয়ের যে কিরূপ মহাসমারোহ মৃত্যু হইয়াছে, সকলেই তাহার বহুল বর্ণনা করি। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল, আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি, অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে। রায়বাহাদুরের মহিষী লিখিলেন, তার মা লিখিলেন, বাবা, তোমার জন্য আরেকটি মেয়ের সম্বন্ধ করিয়াছি, অতএব অবিলম্বে ছুটি
লইয়া এখানে আসিবে। এবারে 20,000 টাকার পণ এবং হাতে হাতে আদায়, অর্থাৎ কোনো কিছুতেই তাহাদের আর আশা মিটিতেছে না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে অঞ্চুরি। কিভাবে একটি মেয়ের জীবন গিয়েও তাদের হুঁশ ফিরল না, বরং তারা আবার লেগে পড়েছে আরেকটি মেয়ের জীবন বরবাদ করার জন্য। এইসব মানুষদের কখনো পরিবর্তন হয় না। তারা আবার জোগাড় করেছে কি না, আবার 20,000 টাকার পণ নেবে এবং তা হাতে হাতে আদায় করবে। অনেক হীন নীচ প্রবৃত্তির মানুষদের পরিচয় এখানে আমরা পেলাম। ঠিক তেমনই আবার নিরুপমা মতন সহজ সরল একটি মেয়ে, যে কিনা সংসার করবে এই বাসনা নিয়েই তার শ্বশুর বাড়িতে প্রবেশ করেছিল, সেখানে সে কি পেল না, অত্যাচার, অবিচার, লাঞ্ছনা, পীড়ন এবং শাশুড়ির কটাক্ষ ব্যবহার। আবার মেয়েরা কি শুধুই বোঝা, এর দ্বারা গুরুদেব বোঝাতে চেয়েছেন যে মেয়েদের শিক্ষার অতি প্রয়োজন। বিয়ে দেওয়ার পূর্বে তাদেরকে যোগ্যতা সম্পন্ন করতে হবে। তাদের শিক্ষা দাও, সংস্কার দাও। এই এত টাকা, যে পরিমাণ টাকা উনি খরচ করলেন নিরুপমার বাবা, সেই টাকাটা শিক্ষার পিছনে খরচ করলে মেয়েটি হয়তো মারা যেত না। তখনকার দিনে পণ প্রথার যে কি কুরূপ, তো তার জন্য যে কত মেয়ে এইভাবে আত্মবলিদান দিয়েছে বা বলি হয়েছে, তাই গল্পটির মধ্য দিয়ে উঠেছে।